আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে জিকে ক্লাস ছিল। জিকে স্যার আসলে ব্যস্ত থাকায় নিতে পারবেন না, তাই ক্লাস যাতে গ্যাপ না হয় আমি ম্যাথ ক্লাস নিয়ে নিচ্ছি। আপনাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। যদি কোনো স্যার ক্লাস না নিতে পারে তার পরিবর্তে অন্যজন ক্লাস নেবে। যেমন আমি এখনও অসুস্থ এবং আমি গত শনিবারও অসুস্থ ছিলাম, তো আমি নিতে পারি না, শাহিন স্যার ক্লাস নিয়েছেন। তো এখন জিকে স্যার ক্লাস নিতে পারবো না, তার মানে তো ক্লাস অফ থাকার কথা। তো আমি নিলে তো আর ক্ষতি নাই, তাই না? ক্ষতি আছে কি? আর আপনারা মোটামুটি যে একটু বলতে পারেন যে একটু প্রস্তুতি নেন, কারণ আপনাদের টানা 6 দিন ক্লাস হবে। এখন এখন বলতে সামনের সপ্তাহ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাস সংখ্যা বাড়িয়ে দিব, আর না হলে আপনারা ঝিমিয়ে যাবেন। কথা লেখা ক্লিয়ার কিনা বলবেন, আমি শুরু করব। কথা লেখা ক্লিয়ার কিনা একটু বলেন, আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা? ওই খেয়াল করি, আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 90% এবং খুবই সহজ। তো শুরুতে একটা বেসিক আলোচনা করব, তারপর আমাদের যে টপিক মৌলিক সংখ্যা সেখানে চলে যাব। শুরুতেই আমরা জেনে নিব অঙ্ক কি। দৈনন্দিন জীবনে হিসাব নিকেশ গণনার কাজে আমরা 10টা চিহ্ন ব্যবহার করি। এই 10টা চিহ্নের নাম হচ্ছে অঙ্ক। আপনি যত বড় হিসাব করেন, ধরেন 5 লাখ হিসাব করেন, 5,000 হিসাব করেন, 200 টাকা হিসাব করেন, যা হিসাব করেন না কেন আপনি এদেরকেই ব্যবহার করেন। এর বাইরে আমরা অন্য কিছু কি ব্যবহার করি বলেন তো? এর বাইরে অন্য কিছু ব্যবহার করি কিনা? করি না। তাহলে এই 10টা চিহ্নের নামই হচ্ছে অঙ্ক। এদের মধ্যে এই 1 থেকে 9 পর্যন্ত যারা আছে এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। আচ্ছা, সার্থক কেন? তাদের নিজস্ব মান আছে। আর এই শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। তাহলে আমরা দেখলাম অঙ্ক হলো 10টা, অঙ্ক 2 প্রকার, সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। এই 9টার নাম কি? 1 থেকে 9 পর্যন্ত এরা মান আছে যেহেতু এদেরকে সার্থক অঙ্ক বলা হয়। আর শূন্যকে কেন সাহায্যকারী অঙ্ক বলা হয়? কারণ শূন্য কোনো একটা সংখ্যার সাথে বসে নতুন সংখ্যা বানায়, বা কোনো একটা ডিজিটের সাথে বসে নতুন
সংখ্যা বানায় আর কি, মানে কোনো একটা ডিজিটের সাথে বা সংখ্যার সাথে সে বসে, সাহায্য করে। ওকে, তাহলে অঙ্ক আমরা বুঝতে পারছি। এবার তাহলে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। আচ্ছা, আমি যদি এক লিখি, এটা কিন্তু অঙ্ক, কিন্তু এটাকে আবার সংখ্যা বলা যাবে, অঙ্ক থেকেই সংখ্যা আসে। তাহলে একটা অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারবো। আচ্ছা, আমি যদি বলি 1 আর 2, তাহলে এই দুটি অঙ্ক মিলে একটা সংখ্যা হইল। আমি যদি বলি 594, তাহলে 3টা অঙ্ক মিলে একটা সংখ্যা হইল। তাহলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। একটা অঙ্ক লিখলেও তাকে সংখ্যা বলা যাবে, মানে এক যেমন অঙ্ক আবার তেমন সংখ্যা, একইভাবে একাধিক লিখলেও সংখ্যা তৈরি হয়। সংখ্যা প্রধানত দুই ধরনের, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যেটাকে বলে রিয়েল নাম্বার, আর অবাস্তব হলো ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। বাস্তব কি? আমরা মানে প্রাত্যহিক জীবনে বা হিসাব নিকাশ কাজে যেগুলা ব্যবহার করি, এগুলো বাস্তব। এখন ম্যাথমেটিক্সের ভাষায় এটা সংজ্ঞাটা কি? যে সমস্ত সংখ্যার বর্গ করার পরে সবসময় ধনাত্মক আউটপুট আসে। ঠিক আছে, ধনাত্মক আউটপুট কি বলতে পারেন? দেখেন, আচ্ছা, আমি যদি অনের স্কোয়ার করি, তাহলে অনের স্কোয়ার মানে 1 গুণন 1, তার মানে কি 1। তাহলে এটার অ্যান্সারটা কি প্লাস আসছে না মাইনাস আসছে? প্লাস আসছে। আচ্ছা, আমি যদি -1 বর্গ করি, তাহলে -1 বর্গ মানে -1 গুণন -1, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, 1 আর গুণ করলে 1। তাহলে দেখেন, -1 স্কোয়ার করার পর আমি 1 পাইছি, অর্থাৎ পজিটিভ পাইছি, আমি কোনো নেগেটিভ কিছু পাইনি। তাহলে যাদেরকে বড় করার পর আমি নেগেটিভ পাবো না, পজিটিভ পাবো, তারা সবাই বাস্তব। একটু ভালো করে দেখি আমরা, যেমন 2 বাস্তব সংখ্যা, কারণ 2 এর যদি আমরা স্কোয়ার করি, তাহলে 4 হয়, ধনাত্মক আসে। -2 একটা বাস্তব সংখ্যা, কেন? কারণ -2 এর আপনি স্কোয়ার করলে কত আসবে? এই যে -2 গুণন -2, তার মানে মাইনাসে কাটা গেলে 4 থাকবে। তাহলে দেখেন, +2 -2 প্লাস, সব কিছুই বাস্তব সংখ্যা, দুনিয়ার সবই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ডেফিনেশনটা আরেকবার বলি। যেসব সংখ্যাকে স্কোয়ার করলে মানে বর্গ করলে ধনাত্মক অ্যান্সার আসে, তারা বাস্তব। মানে আমাদের অবাস্তবটা চিনলেই বাস্তব, অবাস্তব বাদে সব বাস্তব। অবাস্তব কি? বর্গ করার পরে যদি ঋণাত্মক মান আসে। যেমন এটি একটি অবাস্তব সংখ্যা, কারণ আমি যদি এই জিনিসটার বর্গ করি, এই বর্গ আর রুট সবসময় কাটা যায়, মানে স্কোয়ার রুট কাটা যায়, থাকে কত? -4। তাহলে এই জিনিসটার বড় করার পর মাইনাস পাইছি, তাহলে এটা হইলো অবাস্তব সংখ্যা। সোজা কথা, অবাস্তব সংখ্যার চেহারাটা হইল রুটের ভিতরে মাইনাস যুক্ত সংখ্যা থাকবে। যেমন √1 √5 √7, এইগুলা সব কি? অবাস্তব সংখ্যা। তাহলে আর একবার, বাস্তব হলো যাদের বর্গ করার পরে ধনাত্মক সংখ্যা পাবো, অবাস্তব হলো বর্গ করার পরে মাইনাস পাবো। কাহিনী শেষ। এই পর্যন্ত বুঝলে ডান লেখেন। এগুলো তো আর চাকরি পরীক্ষা আসবে না, বাট এই বেসিকগুলো জানলে আমাদের সুবিধা হবে। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। একটা মার্ক আপনি প্রাইমারিতে পাইতে পারেন এখান থেকে, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? ডিজিটাল বোর্ড যাদের আছে প্রয়োজন, তাদের আমাদের আসলে কোর্স করা দরকার নেই। মানে একজন লিখছেন ম্যাথ নাকি ডিজিটাল বোর্ড ছাড়া ভালোই লাগে না তার। ক্লাস হোয়াইট বোর্ডেও হবে, যেমন ঐকিক নিয়মের ক্লাস হোয়াইট বোর্ডে হবে। হ্যাঁ, ডিজিটাল বোর্ড ছাড়া ক্লাস করা যাবে না এরকম না। এখানে মনোযোগ দেন। মৌলিক সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট, একদম বেসিক সহ আমরা ভালো করে শিখব। এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, সেগুলো হলো মৌলিক। আমাদের তাহলে আগে জানা লাগবে স্বাভাবিক সংখ্যা আবার কারা। ভালো করে দেখেন, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা বলতে পারি, এটার ইংরেজিটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা কি? এক কথায় আমরা শিখব যেসব সংখ্যা পূর্ণ ধনাত্মক। পূর্ণ ধনাত্মক মানে কি? কোনো দশমিক থাকবে না। ধনাত্মক মানে কি? কোনো মাইনাস থাকবে না, প্লাস থাকবে। যেমন 1 2 3 4 5 6 আপ টু ইনফিনিটি, এরা সবাই কি? স্বাভাবিক সংখ্যা। এরকম করে যদি আমরা যাইতে থাকি সামনের দিকে,
তাহলে স্বাভাবিক সংখ্যা কারা? যারা পূর্ণ ধনাত্মক, মানে কোনো দশমিক নাই, কোনো মাইনাস নাই, তারাই কি সব স্বাভাবিক সংখ্যা। এখন ভালো করে খেয়াল করেন, তাহলে মৌলিক সংখ্যা হলো এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না। তাহলে বলতে পারেন যে ভাই নিঃশেষে ভাগ আবার কি? মানে কোনো দশমিক থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। যেমন 2 একটি মৌলিক সংখ্যা। কেন? কারণ 2কে আপনি শুধু 1 দ্বারা ভাগ করতে পারেন, আর 2কে আপনি 2 দ্বারা ভাগ করতে পারেন, এর বাইরে কিন্তু আপনি পারেন না। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। 5 একটি মৌলিক সংখ্যা। কেন? কারণ 5কে আপনি শুধু 1 দ্বারাই ভাগ করতে পারবেন, আর 5কে আপনি 5 দ্বারাই ভাগ করতে পারবেন, এর বাইরে পাবেন না। মানে মৌলিক সংখ্যার 2টা উৎপাদক বা গুণনীয়ক থাকে। যেমন 5-এর 2টা উৎপাদক, এক একটা উৎপাদক, আর 5 নিজে একটা উৎপাদক 5-এর। সোজা কথা, ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে যাবে, এর বাইরে যাবে না। যেমন 11কে আমরা কি করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি। আবার কি 11কে 11 দ্বারা ভাগ করতে পারি, এর বাইরে কিন্তু পারি না। তাহলে মৌলিক সংখ্যা হলো যাদেরকে শুধু 1 দ্বারাই পারবো আর ওই সংখ্যা দিয়ে পারবো, এর বাইরে আমি পারবো না ভাই। আচ্ছা, তাহলে আপনারা বলেন তো এইটা কি 47? এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? বলেন। 47 মৌলিক না যৌগিক? সাতচল্লিশ মৌলিক না যৌগিক? দ্রুত বলেন। সাতচল্লিশটি মৌলিক সংখ্যা। বলেন তো কেন? কারণ 47কে আমরা শুধু 1 দিয়েই ভাগ করতে পারি, আর 47কে 47 দিয়েই ভাগ করতে পারি, এর বাইরে পারি না। ওকে, তার মৌলিক সংখ্যার বিষয়ে আমাদের আরও আলোচনা আছে। এখন 2টা গুরুত্বপূর্ণ তথ্য আমরা শিখব। ঋণাত্মক সংখ্যা মৌলিক হইতে পারে না, মানে দুনিয়ার যত ঋণাত্মক সংখ্যা মৌলিক না তারা। এইটা আমাদের মৌলিক সংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হলো, আমরা তো জোড় সংখ্যা সবাই চিনি, যে 2, 4, 6, 8, মানে যেগুলোকে 2 দ্বারা ভাগ যায়, আর 1, 3, 5, 7 এগুলো কি বিজোড় সংখ্যা। তাহলে দুনিয়ায় যত জোড় সংখ্যা আছে সব যৌগিক, শুধুমাত্র 2 মৌলিক। তাহলে 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা। মানে দুনিয়ার সকল জোড় সংখ্যায় কি যৌগিক সংখ্যা। তাহলে একটা জোড় সংখ্যা হলো মৌলিক, সেটা হলো 2, এবং মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারিতে 2022 সালে এখান থেকে প্রশ্ন আসছিল, অর্থাৎ বলছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা? অপশনে 2 ছিল। তাহলে 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, মানে 2 থেকেই মৌলিক সংখ্যা শুরু হয়। ওকে, এটা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা যেটা পড়বো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার উপায়। আপনি যদি বিগত প্রাইমারি, নিবন্ধন, বিসিএসের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, দেখবেন যে 95% প্রশ্ন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যে থেকেই আসছে, মানে এখান থেকেই আসবে। তো আপনি 4টা যদি ভালো করে একটু মাথায় সেট আপ দিতে পারেন, তাহলে আর চিন্তা নেই, মানে প্রশ্ন দেখেই অ্যান্সার করবেন। এখন আপনি পরীক্ষার হলে যদি ভাবেন যে 47কে আমি 1 দিয়ে পারবো নাকি 47 দিয়ে পারবো, আপনাকে 47 চোখে দেখার মধ্যে আপনাকে বলে ফেলতে হবে যেটা মৌলিক সংখ্যা। মানে আপনার মাথায় ওটা মানে চোখে ভাসবে যেটা মৌলিক, মানে 4টা আপনাকে সেট আপ দিতে হবে মাথায়। কথা বুঝতে পেরেছি? তো আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা মনে রাখার একটা উপায় দেখব। আমরা সবাই আমাদের ফোন নাম্বার বলেন, অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি নাম্বার অনেক সময় মুখস্থ রাখি। তো সেরকম একটা সিকোয়েন্স আমরা মনে রাখবো সংখ্যার, অ্যাকাউন্ট নাম্বারের মতো বলতে পারেন। 4422 322 321। এটা দ্বারা আসলে কি বোঝায়? এই যে বললাম 4422 322 321, এটা একটা মানে সিকোয়েন্সটা ভালো না? ভালো, আশা করছি। তো এই 4 দ্বারা বোঝায় 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আসলে 4টি। কি কি? 2, 3, 5 আর 7। তাহলে প্রত্যেকটা ডিজিট প্রতি 10 ঘর করে বোঝাবে। এই 4 দ্বারা বোঝায় 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। কি কি? 11, 13, 17, 19।
এই 2 দ্বারা বোঝায় 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। কি কি? 23 আর 29। এটা কি আমাদের মুখস্থ করা দরকার আছে? মুখস্থ করার কিচ্ছু নেই, জাস্ট এমনি দেখলেই হবে 2-1 বার। এই 2 দ্বারা বোঝায় 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি। কি কি? 31 একটা আর 37 একটা। আরো শর্ট করে দিব, আমি যখন এই 4টা শেষ করবো আরো একটা কথা আছে, গোপন তথ্য আছে, যেটা দ্বারা আরো সহজে আমরা বের করতে পারবো। 41 থেকে 50 পর্যন্ত 3 দ্বারা বোঝায় 3টা। কি কি? 41, 43 আর 47। 51 থেকে 7 পর্যন্ত কয়টা? 51 থেকে 60 পর্যন্ত 2টি। 53 আর 59, তাই না? কারণ 51 কে ভাগ যায় 351। 100। আচ্ছা, অনেকে যদি ভাবেন যে এগুলো কি কঠিন, আরে ভাই জোড় সংখ্যা যদি বাদ দেই তাহলে থাকেই কয়টা সংখ্যা? ধরেন 100 সংখ্যার মধ্যে যদি জোড় বাদ দেন, অর্ধেক বাদ দিয়ে দেন, তো বাকি অর্ধেক থেকে বাছাই করা কি আমার খুব বেশি কঠিন? কঠিন না। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কি? 2টি। 61 আর 67, তাই না? এবং এগুলো শীটে খুব ভালো করে আমি এটা দিয়ে দিব। 81 থেকে 80 পর্যন্ত তাহলে কয়টা হবে? 3টা। মানে প্রত্যেকটা ডিজিট প্রতি 10 ঘর করে বোঝাবে। 71, 73 আর হচ্ছে 79। 80 থেকে 90 পর্যন্ত হচ্ছে 2টি। আর এটা আরো সহজ, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র 1টি, সেটা হলো 97। এবার যে গোপন তথ্যটা আমাদের আরো জানা লাগবে সেটা হলো, আমরা যদি এই চার্টটার দিকে একটু তাকাই তাহলে যেটা দেখতে পাবো, দেখেন মৌলিক সংখ্যার শেষ ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক 1379। আবার দেখেন 39, 17, 137, 59, 17, 139, 39। মানে শেষের অঙ্কগুলা এটাই হচ্ছে। 1 হচ্ছে, 3 হচ্ছে, 7 হচ্ছে, 9 হচ্ছে। মানে এইগুলা হইলে মৌলিক হতে পারে, অনেক সময় হয় না। যেমন 51 কি? মৌলিক না। বাট মৌলিক সংখ্যার শেষে এগুলো থাকে, যেমন 2 থাকে না, 4 থাকে না, 6 থাকে না, 8, মানে জোর থাকে না, সোজা কথা। তাহলে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক তার মানে কি শেষ ডিজিটটা এগুলো হয়। 1 থেকে 100 পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা কয়টা হইলো? 25টা। এটা চাকরি পরীক্ষায় অলরেডি অনেকবার আসছে। তো আপনাদের আমি 1 থেকে 100 পর্যন্ত দেখাই দিলাম, এবং শীটে 200 পর্যন্ত, মানে 101 থেকে 200 পর্যন্ত দেখানো থাকবে। তো 1 থেকে 200 পর্যন্ত পড়লে আর চিন্তা নেই, 1 থেকে 100 পর্যন্ত পড়লেই মোটামুটি এনাফ। ওকে, তাহলে আমি সামনে যাই। আশা করি এটা বুঝতে পারছেন, এবং এটা শীটে দিয়ে দিলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা কঠিন কোনো কিছু নাই এর ভিতরে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করেন। এবার আমরা মৌলিক সংখ্যা তো শিখলাম, যৌগিক সংখ্যা শিখে প্রশ্ন সমাধান শুরু করে দিব। আমাদের একটা টপিকের বেসিক আলোচনা থাকবে, তারপরে প্রশ্ন সমাধান থাকবে। প্রত্যেকটা ম্যাথ ক্লাস এভাবেই হবে। আচ্ছা, আমরা যখন মৌলিক সংখ্যা পড়ছি বলছিলাম 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, আর যৌগিক সংখ্যা মানে ভাগ যাবে। 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ, যেমন 4। 4কে আপনি 1 দিয়ে পারেন, 4কে আপনি 2 দিয়ে পারেন, 4কে আপনি 4 দিয়েও পারেন। তাহলে দেখেন 1 এবং 4 ছাড়া অন্যটা সংখ্যা দিয়ে পারছেন, তাহলে 4 কি? যৌগিক সংখ্যা। তেমন যেমন 12, 12কে আমরা 1 দিয়ে পারি, 12কে আমরা 2 দিয়ে পারি, 12কে আমরা 3 দিয়ে পারি, 12কে আমরা 4 দিয়ে পারি, মানে অনেকগুলো সংখ্যা দিয়ে 12কে ভাগ করতে পারি। তাহলে 12 যৌগিক সংখ্যা। ইজি এগুলো খুবই। ওকে, তাহলে যৌগিক সংখ্যা হইল যে যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে অর্থাৎ 2 এর অধিকই থাকবে, উৎপাদক থাকবে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি, সেটা হলো 1 কি ধরনের সংখ্যা? আপনারা জাস্ট 1 আসলে একটা স্বাভাবিক সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, এটা তো আমরা জানি, পজিটিভ সংখ্যা। বাট আমার প্রশ্নটা হলো মৌলিক এবং যৌগিকের প্রেক্ষিতে 1 কি মৌলিক হবে না যৌগিক হবে? একটু কমেন্টে আপনারা জানান। মানে আমার প্রশ্নটা হলো 1 কি মৌলিক নাকি যৌগিক, একটু বলেন তো। এটা সবার কাছে জানতে চাই। এটার ব্যাখ্যা বিশ্লেষণ করবো এখনই, বাট আপনারা একটু বলেন যে 1 কি মৌলিক না যৌগিক। সবাই একটু জানাই 1 কি মৌলিক না যৌগিক।
দ্রুত বলেন, এক কি মৌলিক নাকি যৌগিক? অনেকে বলেছে যৌগিক, অনেকে বলেছে কোনোটি নয়, অনেকে বলছে সহমৌলিক। পার্থ রয় ভাই বলছেন কি যৌগিক সংখ্যা কারণ সবার সঙ্গে ভাগ করা যায়। অনেক তথ্য আমরা পাইছি। আচ্ছা, এবার তথ্য পাইছি, তাহলে আপনারা একটু কমেন্ট বন্ধ করেন, এবার আলোচনা শুনেন। আমি যদি বলি এক কি ধরনের সংখ্যা, আপনি বলতে পারেন এক স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। বাট আপনাকে যখন আমি প্রশ্ন করব এক কি ধরনের সংখ্যা এবং দুটো অপশন দিয়ে দেবো মৌলিক নাকি যৌগিক, তখন অ্যান্সার হবে কোনোটিই নয়। এক মৌলিকও না, কোনোটি নয়। এক মৌলিকও না, এক যৌগিকও না। প্রশ্ন হতে পারে যে ভাই কেন? আগে চেক করি মৌলিক কিনা। মৌলিক সংখ্যার জন্য বলছিলাম দুইটা উৎপাদক থাকতে হবে। যেমন খেয়াল করি একটু সবাই, 5 মৌলিক কেন? কারণ 5কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 5কে 5 দিয়ে পারি। 5-এর দুইটা উৎপাদক, অর্থাৎ মৌলিক সংখ্যা মানে তার দুইটা উৎপাদক থাকাই লাগবে। 11কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 11 দিয়ে পারি। এই জন্য 11 মৌলিক, 5 মৌলিক, কারণ দুইটা করে উৎপাদক থাকতে হবে। বাট 1কে যখন আমি বলবো 1-এর উৎপাদক শুধু 1ই, অন্য কিছু নাই, হইল না। আপনার মৌলিক সংখ্যার শর্ত কি? দুইটা উৎপাদক থাকা লাগবে। তাহলে 1 এই জন্য মৌলিক হইল না, কারণ 1-এর শুধু একটা উৎপাদকই আছে, অন্য কোনো উৎপাদক নাই। তাহলে মৌলিকের কাহিনীটা শেষ। এবার যৌগিক কিনা? যৌগিক মানে কি ছিল? যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য অনেক সংখ্যা দিয়ে ভাগ যাবে। তার মানে যৌগিক সংখ্যার কি ছিল? অর্থাৎ 2-এর অধিক উৎপাদক থাকবে। তো 1-এর তো মাত্র একটা উৎপাদক, তাহলে সে যৌগিক কিভাবে হয়? মৌলিক কিনা? তাহলে তো আবার যৌগিক সম্ভবই হচ্ছে না, কারণ যৌগিক সংখ্যা মানে 2-এর অধিক উৎপাদক থাকবে, মানে ওই সংখ্যা দিয়েও যাবে, 1 দিয়েও যাবে, আরো সংখ্যা দিয়ে যাবে। তো মাত্র 1-এর একটা উৎপাদক, তাহলে সে যৌগিক কিনা? মানে এর উৎপাদক আরো দরকার ছিল, কিন্তু নাই। এই জন্য এক মৌলিকও না, এক যৌগিকও না। আপনাকে আরো একটা সহজ ভাষায় বলতে পারি, আমরা তো শর্ত ব্যবহার করছি যে সকল স্বাভাবিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া যেসব জিনিস শর্তে থাকে তারা উত্তরে আসে না, মনে রাখবেন। যেসব জিনিস শর্তে থাকে তারা উৎপাদকে আসে না। যে কোষ খেলে না, মানুষ বলে না যে কোষ খেলে না, তাহলে এটা তো কোচ। ওই 1কে দিয়েই তো আমি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বোঝাচ্ছি। তাহলে সে কি প্লেয়ার হবে? সে কি যৌগিক হবে? সে মৌলিক হবে না, যৌগিক হবে না। তবে একদম ম্যাথমেটিক্যাল কথা হচ্ছে যে মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুটি উৎপাদক দরকার, 1-এর মাত্র একটি উৎপাদক, তাই সে মৌলিক না। যৌগিক সংখ্যার অনেকগুলো উৎপাদক থাকে, 1-এর মাত্র একটি উৎপাদক, তাই সে যৌগিক না। এবার বুঝতে পারছি কিনা একটু আমাকে বলে। তাহলে মৌলিক যৌগিক কোনোটাই অ্যান্সার করা যাবে না, অপশনে থাকবে কোনোটিই নয়। আর যদি থাকে পূর্ণ সংখ্যা তখন দাগাইতে পারেন, স্বাভাবিক সংখ্যা দাগাইতে পারেন, ধনাত্মক সংখ্যা দাগাইতে পারেন, কোনো প্রবলেম নাই। জোড়বিজোড় সংখ্যা আমরা সামনে পড়বো, তারপর শূন্য জোড় সংখ্যা, কারণ শূন্যকে 2 দিয়ে ভাগ যায়। বুঝতে পারছি? এবার তাহলে আমাদের প্রশ্ন সমাধান শুরু। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দুইটা মেথডে আমরা করতে পারি, একটা হলো গুণে গুণ হিসাব করতে পারি, একটা হলো মুহূর্তের মধ্যে করতে পারি। আচ্ছা, আমাদের টেকনিক কি ছিল? 4 4 2 3 2 2 3 2 1। তাহলে এই 4 থেকে 1 থেকে 10, এটা ছিল 11 থেকে 20, তাহলে মোট 1 থেকে 20 পর্যন্ত 8টি, 4 আছে 8টি, তাহলে অ্যান্সার হবে গ নাম্বার অপশন। এটার মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে বের করতে পারি। আর যদি এভাবে না চাই তাহলে গুণে গুণে বের করতে পারি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা? 2 3 5 7 11 13 17 আর 19, তাহলে 8টা, অ্যান্সার হয়ে গেল। 1 হতে 30 পর্যন্ত মুহূর্তের মধ্যে বলা যাবে। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, তাহলে যোগ করেন আপনি সবগুলা। এটা আপনার সর্বোচ্চ সময় লাগবে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে কয়টা? 10টা হচ্ছে অ্যান্সার। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা করা। যদি এরকম প্রশ্ন থাকে তখন আপনি ওটা ওই যে চার্ট অনুযায়ী হিসাব করে বের করতে পারেন। 43 থেকে শুরু হবে। 43 এটা মৌলিক সংখ্যা, 47 একটা মৌলিক সংখ্যা, 53টা মৌলিক সংখ্যা, এরপর কি 59, 60 পর্যন্ত যাইতে হবে, 4টি আনসার। এবার ঝামেলা আছে, একটু ঝামেলা ক্লিয়ার করি আপনাদের।
বাংলা পড়াই একটু। এখন আমি দুইটা প্রশ্ন বানাবো এখন। কোয়েশ্চেন 1, 2 থেকে হ্যাঁ আন্টি ক্লাস নিচ্ছি। ওকে, দুঃখিত, একটু আসলে আমাদের খেলা আসছিল, এই জন্য একটু কথা বলতে হলো। আমি যেখানে ছিলাম, আমি দুইটা প্রশ্ন লিখব 2 থেকে 32 পর্যন্ত। আচ্ছা, এই প্রশ্ন দুটো একটু দেখেন তো। এখন প্রশ্ন দুইটার তফাৎ কোথায়, পার্থক্য কোথায়? এখানে বলছে থেকে আর এখানে বলছে মধ্যে। এই থেকে আর হতে যদি থাকে, যেমন থেকে বা হতেও যদি বলতো, 2 থেকে 32 পর্যন্ত মানে হলো 2 সহ 32 সহ এর মাঝের সবগুলো হিসাব করতে হবে। আর আমি যখন বলবো 2 ও 32-এর মধ্যে, তার মানে 2 ও 32 বাদ দিয়ে মাঝের গুলো হিসাব করতে হবে। তাহলে এইটার অ্যান্সার কোথায়, অ্যান্সার কোথায় দেখেন, বের করি। 2 থেকে বলছে, 2 থেকে 32 বলছে, তাহলে 2 সহ হিসাব করে 2 একটি মৌলিক সংখ্যা, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31। তাহলে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হয়? 4, 4, 8, 11টা হচ্ছে, তাই না? অ্যান্সার শেষ। এবার আমি যদি প্রশ্ন করি 2 ও 32-এর মধ্যে, তাহলে শুধু 2টা বাদ যাবে। 2 ও 32-এর মধ্যে মানে 2 ও 32 বাদের মাঝের গুলা, তাহলে 3 থেকে শুরু হবে। 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31। তাহলে এখানে অ্যান্সার হবে 10টা। তাহলে মধ্যে যখন বলে তখন এই সীমা বাদ দিয়ে মাঝের গুলা, আর থেকে বা হতে বললে এই দুইটা সহ হিসাব করতে হবে। এটাই আমি বোঝাতে চাইছি। যেমন একটা প্রশ্ন আমরা সমাধান করি, বলছে 2 ও 32-এর মধ্যে, তাহলে মধ্যে যখন বলছে 2 ও বাদ 32 ও বাদ, তাহলে আমরা জানি, দেখেন এই টেকনিকের মাধ্যমে বের করে ফেলি। আমরা জানি যে 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টা আছে। আচ্ছা, আমরা জানি 10টা। এখন 2কে বাদ দিতে হবে, তাহলে 2কে বাদ দিলে থাকে 9টা। তাহলে এই 9টা আর 30-এর পর আরেকটা মৌলিক সংখ্যা আছে 31, তাহলে মোট হলো 1টা, তো 10টা হলে অ্যান্সার। এটা মুখোমুখি করা যায়। আর আপনি যদি মুখোমুখি না করতে পারেন কোনো সমস্যা নাই, 2 ও 32-এর মধ্যে বলছে 2 ও বাদ দেন, 32 ও বাদ দেন, মাঝেগুলো হিসাব করে ফেলেন। এই যে দেখেন 2 বাদ দেন, তাহলে 3 থেকে শুরু, 3, 5, 7, 9, সরি 9 তো না, 11, 13, 17, 19, 23, 29 আর 31। তাহলে অ্যান্সার হবে 10টি, 4টি, 5টা, 6টা। আচ্ছা, 6 নাম্বারের অ্যান্সার দেন তো। 6 প্রশ্ন 6 এর উত্তর সবাই করি। প্রশ্ন 6, প্রশ্ন 6 এর উত্তর সকলে জানাই। ছয়ের উত্তর জানাই। যেমন এটা আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপ 2022। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমি যখন আপনাকে পড়াইলাম যে 2 হলো একমাত্র জোড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাই প্রশ্নটা দেখার সাথে সাথে আপনি দাগাই দিবেন যে গ নাম্বার অ্যান্সার। টাইম লাগবে আপনার? লাগবে না, কারণ 9কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, 8কে অন্য সংখ্যা দিয়ে ভাগ, এটা তো জোড় সংখ্যা বাদ, এই জোড় সংখ্যা বাদ, এটা এই দুটির মধ্যে একটা অ্যান্সার। তাহলে এই একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে এটাও বাদ। নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমার যখন 4টা মাথায় থাকবে, ওই যেমন 1 থেকে 100 পর্যন্ত যে 4টা পড়াই দিলাম আপনাদের, এটা দেখলে আমি মুহূর্তের মধ্যে বলবো যে 59কে 1 এবং ওই সংখ্যা দ্বারা অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, এটা হচ্ছে অ্যান্সার। এগুলা কেন অ্যান্সার নয়? যেমন 91কে আমরা ভাগ করতে পারি 7 × 91, 7 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়, বাদ। 87কে ভাগ করতে পারি 29 দ্বারা বা 3 দ্বারা, 3 দিয়ে ভাগ করলে কত? 3 29, একে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়। 7 নং 63, 7 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, তাহলে এটা অ্যান্সার। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখে আসলাম 91 মৌলিক না, 87 মৌলিক না, অ্যান্সার এইটা হবে, না হলে এইটা হবে। এটা বড় সংখ্যা আমার চেক করা দরকার নাই, ছোটটাকে চেক করি। এবং কিছু বুদ্ধি পরীক্ষা গেলে করা লাগে। ধরেন এটা আপনি জানেন না মৌলিক না যৌগিক, খেয়াল করেন ক নাম্বার আপনি জানেন, বাদ দিছেন,
গ নাম্বার আপনি জানেন, বাদ দিছেন, তাহলে অ্যান্সার হয় এইটা হবে না এইটা হবে। তাহলে বড়টা চেক করবো আগে নাকি এটা চেক করবো? এটা চেক করতে গেলে আমার সময় যাবে, আমি সময় নষ্ট করবো না, আমি এখান থেকে শুরু করব। বুঝতে পারছি? তাহলে 47কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 47 অ্যান্সার, এটা অ্যান্সার হবে না, কারণ 143কে 11 দ্বারা ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়। এটা আমার না পারলেও সমস্যা নাই ভাই, এটা আমি দেখেই বলতে পারতেছি এইটা অ্যান্সার, কারণ 47কে আমরা শুধু 1 দিয়ে পারি আর 47 দিয়ে পারি, এর বাইরে পারি না। 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, আর সমষ্টি মানে কি যোগফল। এখন 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম আর ক্ষুদ্রতম মানে বড় আর ছোটটার পার্থক্য চাইছে, বা বিয়োগফল চাইছে, বা অন্তর চাইছে, যাই বলেন না কেন। তাহলে আমার ছোটটা লাগবে আর বড়টা লাগবে। শুরু করি। ক্ষুদ্রতম 60 থেকে শুরু হবে। এখন 60 ও 80 এর মধ্যবর্তী মানে 60 বাদে 80 বাদে, মানে জোড় সংখ্যা, এরা মৌলিক হবে না। এরপরে হিসাব করেন 61 কি মৌলিক কিনা। 61 একটি মৌলিক সংখ্যা, তাহলে আমরা ছোটটা পেয়ে গেছি, আর লাগবে না। 61 না হলে পরেরটা চেক করতাম। এবার বৃহত্তম, তাহলে বৃহত্তম যখন বের করবো, ওই যে 80 সিরিয়াল থেকে শুরু করবো। 80 তো বাদ গেল, 79 মৌলিক কিনা? হ্যাঁ মৌলিক, একটু আগে পড়ে আসলাম আমরা। তাহলে 60 ও 80 এর মধ্যবর্তী যতগুলা সংখ্যা আছে, এর মধ্যে ছোট মৌলিক সংখ্যা 61, বড় মৌলিক সংখ্যা 79। এবার জাস্ট ডিফারেন্স হবে, আর কিছু না। 18 হচ্ছে অ্যান্সার। না বুঝলে প্রশ্ন করবেন। 11 নাম্বার বিএপি প্রশ্ন। বিএপি তে বলা দরকার নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই, কেন ভিভিআই? এটা বিসিএস এ অলরেডি আসছে, এটা প্রাইমারিতে ইতিমধ্যে আসছে, আবারও আসতে পারে। 10, এটা খুব ভালো করে বুঝতে হবে, ঠান্ডা মাথায় খেয়াল করেন। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? তাহলে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক নয়, ভাই আমি মৌলিক বাদ দিই, আমি আগে দেখি যে 10 থেকে 60 পর্যন্ত কোন কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, মানে শেষে 9 আছে। একক স্থানীয় অঙ্কে শেষ ডিজিট 9 হবে। তাহলে 19 শেষে 9 আছে, 29, 39, 49, 59। অর্থাৎ 10 থেকে 60 পর্যন্ত এই 5টি সংখ্যার, 5টা না 6টা হলো, হ্যাঁ 5টা, এই 5টি সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়। এবার আমাকে মৌলিক খুঁজতে হবে। 19 মৌলিক, 29 মৌলিক, 39 মৌলিক না, 13 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। 49 মৌলিক না, 7 দিয়ে ভাগ যায়। 59 মৌলিক। তাহলে 10 থেকে 60 পর্যন্ত 5টি সংখ্যার শেষে 9 আছে, এদের মধ্যে 3টা সংখ্যা মৌলিক। এই 3টা যোগ করে নেন। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে পারেন। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলি। আসলে এখনো সুস্থ হইতে পারি নাই, মানে কালকে আবার যেতে হবে, ডেঙ্গু টেস্ট করতে হবে, অনেক কিছুই ঝামেলার মধ্যে আছি। তারপরেও চেষ্টা করলাম যে আজকে যে ক্লাস না হলে আমি ম্যাথ ক্লাসটা নিয়ে এনেছি। তো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে, এবং আমি কিন্তু গণিতের ক্লাসগুলো সিরিয়াল করে সবাই দিছি, এবং অন্য শিক্ষকরাও দিবেন। ক্লাস না পাওয়া নিয়ে কোনো ঝামেলা নাই। গ্রুপের আপনি যেহেতু মেম্বার, গ্রুপের সকল কার্যক্রম আপনি দেখবেন। আচ্ছা, এবার আমরা একটু সহমৌলিক শিখবো। এক ভাই মনে হয় কমেন্ট করছিল যে এক সহমৌলিক, তো এবার একটু সহমৌলিক কি আমরা জানি। তো সহমৌলিকের বিভিন্ন বইতে, আচ্ছা একজন লাস্টেরটা বুঝতে পারে নাই, আমরা একটু রিপিট করি ভালো করে। আচ্ছা তাহলে আমি একটু ডিটেলসে চলে যাই। আচ্ছা আমি লিখলাম 575 সাপোজ। এটা কি বলেন তো? এর নাম হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এটা কি বলেন তো? এর নাম হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে শতক। এটা সবাই ছোটবেলা থেকে পড়ে, একক, দশক, শতক, অযুত, হাজার, নিযুত, কোটি, নিযুত, লক্ষ, কোটি, তাই না? এটা আমরা সবাই জানি, ছোট থেকেই জানি। তো একক স্থানীয় অঙ্ক 9, তাহলে একটা সংখ্যার শেষ ডিজিট 9 হওয়া লাগবে। এখন প্রশ্ন করছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি।
10 থেকে 60 পর্যন্ত আমরা আগে দেখব, মৌলিক সংখ্যা বাদ দিয়ে আগে দেখব যে 10 থেকে 60 পর্যন্ত কোন কোন সংখ্যা শেষে 9 আছে। এই 5টা সংখ্যার শেষে 9 আছে, আর কোনো সংখ্যার শেষে কিন্তু 9 নাই 10 থেকে 60-এর মধ্যে। আচ্ছা, এই 5টা তো সব মৌলিক না, চেক করি এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক না, এটা মৌলিক না, এটা মৌলিক, তাহলে 3টা যোগ করলে অ্যান্সার শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার সহমৌলিকে আসে। বিভিন্ন বইতে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, আমি একটা লাইন আপনাদের শেখাবো। আর জীবনে যদি সহমৌলিক বলেছে তখন আমাকে বললেন যে ভাই আপনি শিখেছেন কিন্তু ভুলে গেছি। এক লাইন বলবো শুধু, দুটি সংখ্যার গসাগু এক হইলে তারা সহমৌলিক হবে বা তারা পরস্পর মৌলিক হবে। দুটি না, মানে যদি 5টা সংখ্যা হিসাব করি যে 5টা সহমৌলিক কিনা, তাহলে 5টার গসাগু এক হওয়া লাগবে। সোজা কথা, গসাগু এক হওয়া লাগবে। এবার তো গসাগু আপনাদের শেখানো হয়ে গেছে, মনে আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা সহমৌলিক কিভাবে মনে রাখবো? দুটি সংখ্যার গসাগু এক। এরপর আমাদের আর কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নাই যে দুইটা মৌলিক সংখ্যা মিলে সহমৌলিক হয়, একটা মৌলিক একটা যৌগিক মিলে সহমৌলিক, অত প্যাসের মধ্যে যাওয়া দরকার নাই। সোজা কথা, দুটো সংখ্যার গসাগু এক হইলে সহমৌলিক। যদি প্রশ্ন আমাকে করা হয় যে দুইটা সংখ্যার এই কোন দুইটা সহমৌলিক, আমি চেক করব গসাগু এক কিনা। যেমন নিচের কোন ক্রোমোজোটটি সহমৌলিক, তো চেক করি আমরা, এটাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু 2 বাদ, গসাগু 1 হওয়া লাগবে। এটাকে 3 দিয়ে ভাগ যায়, গসাগু 3 বাদ, এটাকে 3 দিয়ে ভাগ যায়, গসাগু 3 বাদ। এটা হচ্ছে অ্যান্সার। দেখেন, আমরা শুধু 1 দিয়ে ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে পারি না, তাহলে গসাগু 1, এটা অ্যান্সার। এটা কত বলেন তো? এটাই লাস্ট টপিক। আজকে আমি মৌলিক সংখ্যাটা আমি সবসময় আলাদা পড়াই, কিন্তু তাড়াহুড়া করার কিছু নেই। আমি চাইলে দুইটা মৌলিক সংখ্যার ম্যাথ করাই অন্যদিকে চলে যেতে পারতাম, আমার লাভ তো নাই। তো শিখাই যেতে হবে আপনাদের, তাই না? তো মৌলিক সংখ্যার আমি সবসময় একটা ক্লাস নিই, বেসিক বেসও একটা ক্লাস নেই, বিসিএস এর বেসে একটা ক্লাস নেই, প্রাইমারিতে একটা নেই, নিবন্ধনে একটা নেই। কারণ এই জিনিসটা শেখার পর আপনি একটু দেখেন তো মৌলিক সংখ্যার কঠিন কি জিনিস আপনার আছে, আর আপনি দেখে জানায়েন। নিচের কোনটি পরস্পর সহমৌলিক? 15 নম্বরের অ্যান্সার চাচ্ছি। পনেরো কিন্তু অনেকে ভুল করে, ফলে করছে, এই জন্য আমি 15 করতে দিলাম আপনাদের। ওকে, তাহলে 15-র অ্যান্সার কিন্তু অনেকে ভুল করেছে, আবার অনেকে সঠিক দিয়েছে। কোনো সমস্যা নেই, ভুল হলো সমস্যা নেই, উত্তর করার চেষ্টা করব। অনেকে লাইভ ক্লাসে মনোভাব থাকে, অন্যরা কমেন্ট করতেছে আমি বসে বসে ক্লাস দেখি, এটা ভালো, বাট আপনি যখন ম্যাথ করবেন তখন আপনার সুবিধা হবে, প্র্যাকটিস হয়ে যাবে ক্লাসের মধ্যে। আচ্ছা, 15-র মোটামুটি বিভিন্ন চেহারার অ্যান্সার পাইছি, কোনো সমস্যা নাই, বিভিন্ন টাইপের অ্যান্সার পাইছি। এবার দেখি, চেক করি আমরা। জাস্ট গসাগু 1 লাগবে, যেমন 12, 18 দুইটা জোড় সংখ্যা, তাহলে এটা গসাগু জীবনে 1 হবে না, এটা গসাগু 1 না। এই খ নাম্বার নিয়ে অনেকের একটু ঝামেলা আছে, অনেকে খ নাম্বার অ্যান্সার করে, মানে আমি ম্যাক্সিমাম ব্যাচে এই প্রশ্নটা করি, এটার অ্যান্সার অনেকে খ করে, কিন্তু খ অ্যান্সার না। কারণ এই দুটো সংখ্যাকে 19 দিয়ে ভাগ যায়, 19 দিয়ে 19কে ভাগ করলে 1, 19 দিয়ে 38কে ভাগ করলে 2, তার মানে এটা গসাগু তো 19, 19 হইলে কি হবে না, এটা দেখি আমরা। 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যায়, যেমন 22 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, বাট 27 কে তো যায় না, তাহলে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই দুইটাকে যাচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। এটা কেন অ্যান্সার না? আমরা 7 দিয়ে ভাগ করতে পারি না, 7 দিয়ে ভাগ করলে 4, 7 দিয়ে ভাগ করলে 5, তাহলে 7 হচ্ছে গসাগু, এটা হবে না, এটা হচ্ছে অ্যান্সার। এই বুঝতে পারছি, যারা ক্ষয় অ্যান্সার করছিলেন বা এটা অ্যান্সার করছিলেন তাদের ভুলটা কোথায় বুঝতে পারছেন? আর একটা কথা হচ্ছে, এই চ্যাপ্টারের আরো 2টা ক্লাস লাগবে, হ্যাঁ,
এই চ্যাপ্টারের আর 2টা ক্লাস লাগবে, তাহলে এই 3টা ক্লাসের পিডিএফ একসাথে দেওয়া হবে, মানে আলাদা করে পিডিএফ দেওয়া হবে না, একটা চ্যাপ্টারে একটা পিডিএফ থাকবে, ঠিক আছে? একটা চ্যাপ্টার 2টা ক্লাস লাগতে পারে, 3টা লাগতেই পারে, বাট 3টা আলাদা পিডিএফ দেওয়ার দরকার নেই, এত পিডিএফ দিলে খুঁজে পাবেন না, এলোমেলো হয়ে যাবে। এই 3টা ক্লাস হবে টোটাল, আর একটা ক্লাস হবে মৌলদ অমৌলদের, আর একটা লাস্ট কিছু ম্যাথ আছে। তো এই 3টা ক্লাসের একটা অধ্যায় ভিত্তিক পিডিএফ থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আর পড়াবো না, আজকে পর্যন্ত। আজকে ক্লাসে আমাদের সংখ্যার বিষয়ে হালকা জানলাম, আর একটা জিনিস পড়াইতে হবে, একটু ধৈর্য ধরেন সবাই, লাস্ট একটা জিনিস পড়াই, সেটা হচ্ছে নাম্বার লাইন বা সংখ্যা রেখা। সংখ্যা রেখাটা কি? এটা বেসিক একটা ব্যাপার, সামনে লাগবে আপনার। সংখ্যা রেখার ঠিক মাঝখানে শূন্য থাকে। কি শুরু করছে? শূন্য থেকে আমরা যত ডানে যাব তত কি হবে? ধনাত্মক হতে থাকবে, যেমন 1 2 3 4 আপ টু ইনফিনিটি। মানে শূন্য থেকে বড় সকল সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা, আমরা জানি। তাহলে এদিকে কি হয়? প্লাস হয়, মানে শূন্য থেকে যখন ডানে যাবেন প্লাস হবে, আর এদিকে কি? মাইনাস হবে, বামে গেলে মাইনাস হবে, আপ টু মাইনাস ইনফিনিটি। তাহলে শূন্য থাকে সবার মাঝে, এই দিকে গেলে কি হয়? ডানে গেলে কি? ধনাত্মক হয়, বামে গেলে শূন্য থেকে যত ওরা দূরে চলে যাবে তত ঋণাত্মক হতে থাকবে, ছোট হতে থাকবে, আর এদিকে বড় হতে থাকবে। এটাকে বলা হয় সংখ্যা রেখা। আর আবারও বলছি, ম্যাথের ক্লাস মাত্র 2টা হয়েছে, ক্লাস হোয়াইট বোর্ডও হবে, এভাবেও হবে। আপনি যদি ক্লাসে ঢোকার পরে চিন্তা করেন আমি মনে এভাবে বুঝবো না, গত 5 বছর ধরে ক্লাস নিচ্ছি, বোর্ডেও ক্লাস নিচ্ছি, এভাবেও ক্লাস নিচ্ছি। আপনার মতামত থাকতেই পারে, আপনার মতামতকে আমি যথেষ্ট সম্মান করি, শুধু মানে সবার ক্ষেত্রেই বলছি। আপনি যদি বলেন আপনার মতামতকে অবশ্যই সম্মান করি, আর আপনি আগেই ভাবতে পারেন না যেভাবে মনে হয় বুঝবো না, এটা ঠিক না। শুধু আমার কথা বলছি না, আপনি যে কোনো টিচারের ক্ষেত্রেই, যে আমি মনে হয় এভাবে পারবো না। বাংলাদেশের স্বনামধন্য বিসিএস প্রিলির একটা কোচিং আছে, আপনারা জানেন, অনলাইন ভিত্তিক কোচিং, P2A। মানে বলতে পারেন তারা বিশেষ মানে কোর্স তারাই মনে হয় বেশি বিক্রি করে বাংলাদেশ, এবং সর্বোচ্চ রেটে। জানি না আপনারা চিনেন কিনা, এখানে অনেকে চিনতে পারেন। তারা ক্লাস নেয় কিভাবে জানেন? তারা স্লাইডে ক্লাস নেয়, ম্যাথও স্লাইডে করায়, মানে ম্যাথ কম্পিউটারের স্লাইড এরকম জাস্ট লিখে লিখে করায়। তাদের স্টুডেন্টরা কি বোঝে না? বোঝে। হ্যাঁ, স্মার্ট বোর্ডে ক্লাস হইলে ভালো হয়, কারণ ওইখানে কোশ্চেনটা বসানো থাকে, সময় নষ্ট হয় না। ঠিক আছে? আর আপনাদের আমরা মিটিং করে আপনাদের সামনের সপ্তাহ থেকে ক্লাস সংখ্যা বাড়াই দেব ইনশাআল্লাহ। বাংলা পিডিএফ দেওয়া হবে, সমস্যা নেই। আর এই পিডিএফ আপনাকে খাতায় নিজে নোট করতে হবে, তাহলে ভালো করবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।